বন্ধুরা, নেপাল আজ এমন এক ক্রান্তিকালের মধ্যে দাঁড়িয়ে গেছে যেটা শুধু তাদের ভেতরেই নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হঠাৎ করেই দেশটা যেন থমকে দাঁড়ালো, রাস্তায় নেমে আসা সাধারণ মানুষ চরম হতাশা আর ক্ষোভে ফেটে পড়ল। দুর্নীতির বিরুদ্ধে রাগ এতটাই তীব্র যে তারা একে একে পুড়িয়ে দিল পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, সরকারি অফিস, এমনকি বিলাসবহুল 5 স্টার হোটেল পর্যন্ত। বার্তাটা পরিষ্কার যে এনাফ ইজ এনাফ, দুর্নীতি আমরা আর মানছি না। কিন্তু এখানেই আসল রহস্য লুকিয়ে আছে যে এই আন্দোলন কি শুধুই জনগণের ক্ষোভের বিস্ফোরণ, নাকি এর আড়ালে আরও বড় কোনো ভূ রাজনৈতিক খেলা চলছে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু করে দিয়েছে, আর সেই বিশ্লেষণের কেন্দ্রে উঠে আসছে এক পরিচিত নাম, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যদিও তিনি আজ ক্ষমতার বাইরে, কিন্তু তার অভিযোগ স্পষ্ট, ভারতই নাকি তার পতনের জন্য দায়ী। আপনারা মনে করতে পারবেন যে ওলির আমলেই হঠাৎ করে সীমান্ত নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছিল। লিপুলেক আর কালাপানি সীমান্ত নিয়ে ভারত নেপাল সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এমনকি তিনি ম্যাপ পর্যন্ত বদলে গিয়ে দেখাতে চেয়েছিলেন যে ভারত নেপালের ভূখণ্ড দখল করেছে। শুধু তাই নয়, সবথেকে বিতর্কিত মন্তব্যটা করেছিলেন যখনই তিনি দাবি করেন যে ভগবান রামের জন্ম আসলে ভারতে নয়, নেপালে। কিন্তু প্রশ্ন হলো, তিনি হঠাৎ এমন দাবি কেন করলেন? আসলে এর পেছনে কিছু ছিল কৌশল। কারণ তখন সোশ্যাল মিডিয়াতে একটাই আলোচনার ঝড় বইছিল যে মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচ করে হোটেল কিনছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে বিলাসবহুল জীবন কাটাচ্ছে, আর সাধারণ মানুষ বেকারত্ব আর দারিদ্র্যের বোঝা হয়ে মরছে। জনগণের দৃষ্টি সেদিকে না গিয়ে যেন অন্যদিকে ঘুরে যায়, তাই ওলি চতুরভাবে জাতীয়তাবাদ আর ইন্ডিয়া ভার্সেস নেপাল কার্ডটা খেললেন। অর্থাৎ নিজের রাজনৈতিক কেদারা বাঁচানোর জন্য তিনি দুই দেশের সম্পর্কের আগুনকে আরও প্রজ্বলিত করলেন। কিন্তু সেই আগুন এখন তার হাত ফসকে গিয়ে পুরো নেপালকে জ্বালিয়ে দিচ্ছে। এখানেই ব্যাপারটা আরও জটিল হয়ে ওঠে। ওলির তৈরি এই ন্যারেটিভে অনেক নেপালি নাগরিকও ভেসে গেলেন। তাদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সরাসরি ইন্ডিয়া বিরোধী মন্তব্য করতে শুরু করলেন। অর্থাৎ কেপি ওলির টার্মে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভারতকে টার্গেট করার ঢেউ দেখা দিল। কিন্তু অবশেষে যখন প্রবল চাপে পড়ে ওলিকে রিজাইন করতে হলো, তখন বড় প্রশ্নটা ছিল যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, তাকে পদত্যাগ কেন করতে হলো। কারণটা ভুলে গেলে চলবে না, নেপালের ইতিহাসে এমন ভিজুয়াল আগে কখনো দেখা যায়নি। জেনজি রাস্তায় নেমে এসেছে, সেনাবাহিনী দেশকে আংশিকভাবে টেকওভার করেছে, রাষ্ট্র প্রায় ডিস্টেবিলাইজ অবস্থায় পৌঁছে গেছে। এই অবস্থায় একজন দায়িত্বশীল নেতা বলতে পারতেন যে হ্যাঁ, আমরা জনগণের সঙ্গে ঠিকমতো কমিউনিকেট করতে পারিনি, সোশ্যাল মিডিয়া ব্যানের টাইমিং ভুল ছিল, অথবা অন্তত পক্ষে ব্যর্থতার দায় স্বীকার করে নিতেন। কিন্তু ওলি তার বদলে কি করলেন? তিনি ডাইরেক্ট পলিটিক্স নিয়ে খেলতে শুরু করলেন। তিনি আজও ইনডাইরেক্টলি ভারতকে দোষ দিচ্ছেন। তার বক্তব্য যে তিনি শুধু বলেছিলেন যে ভগবান রামের জন্মভূমি নেপালে, আর লিম্পিয়াধুরা সীমান্তকে নেপালের ম্যাপে দেখেছিলেন, আর নাকি এই কারণেই তাকে পদচ্যুত করা হয়েছে। কিন্তু আজকের দিনে ভারতের মানুষ যেমন ওলির এই রাজনৈতিক কৌশল স্পষ্টভাবে বুঝতে পারছেন, তেমনি নেপালের মধ্যেই যারা একসময় তাকে সাপোর্ট করতেন, তারাও এখন পরিষ্কার বুঝে গেছেন এটা কোনো সৎ ব্যাখ্যা নয়, বরং একটা ডেসপারেট ব্লেম গেম। কারণ তার হাতে আর কোনো অপশন নেই, পালানোর জায়গা নেই, কোনো সলিড এক্সপ্লেনেশন নেই। ফলে তিনি এখন ইন্ডিয়াকেই দোষারোপ করছেন। এখন একটি প্রশ্ন হচ্ছে যে এই সহিংসতাটা আসলে ঘটল কিভাবে? কারণ সাধারণ মানুষ হয়তো প্রোটেস্ট করতে পারে, কিছুটা ভাঙচুরও করতে পারে, কিন্তু একের পর এক বিশাল সরকারি ভবন যেমন সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, 5 স্টার হোটেল পুড়িয়ে দেওয়া, এটা কি সত্যিই সাধারণ নাগরিকের কাজ? এখানে সন্দেহ জাগছে যে এরা সাধারণ জনগণ নয়, বরং ওয়েল প্রিপেয়ার্ড অ্যাক্টিভিস্ট গ্রুপ। তাদের প্রস্তুতি এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে কাকে কোথায় আক্রমণ করতে হবে। ফলাফল যে পুরো দেশ জুড়ে চাওস অ্যান্ড কমোশন। এখন প্রশ্ন আসে, তাদের ডিম্যান্ডস কি? কারণ এরা বলছে যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের দাবিগুলি পূরণ করছে, ততক্ষণ তারা পিছু হটবে না। তবে এটাও স্পষ্ট যে এগুলি কোনো একক সংগঠনের ডিম্যান্ড নয়, বরং বিভিন্ন জায়গা থেকে নানা দাবি উঠে আসছে। প্রথম বড় দাবি যে সোশ্যাল মিডিয়া ব্যান আরোপ করা যাবে না। যদিও সরকার ইতিমধ্যেই ব্যান তুলে নিয়েছে, কিন্তু আন্দোলনকারীরা চাইছে ভবিষ্যতে ডিজিটাল ফ্রিডম যেন বজায় থাকে। তাদের মতে কোনো ধরনের সেন্সরশিপ চলবে না। এটা সরকারের সামনে একটি বড় প্রেশার পয়েন্ট। কারণ আমরা সবাই জানি প্রায় সব বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আজকের দিনে ওয়েস্টার্ন কোম্পানিসের দখলে। দ্বিতীয় দাবি হচ্ছে যে শক্তিশালী অ্যান্টি করাপশন মেকানিজম চালু করা হোক, সরকার ও প্রশাসনে ট্রান্সপারেন্সি আনা হোক। তৃতীয় দাবি, যেটা হচ্ছে সবথেকে আবেগী, যে নেপোটিজম বন্ধ হোক। কারণ নেপালের মানুষ ক্ষুব্ধ, রাজনীতিতে একবার কোনো নেতা ক্ষমতায় এলে তার ছেলে মেয়েরাও পরে গদিতে বসে যায়। অর্থাৎ একই পরিবার প্রজন্মের পর প্রজন্ম ক্ষমতা আঁকড়ে ধরে রাখে। আন্দোলনকারীদের মতে নো মোর ফ্যামিলি মনোপলি ইন পাওয়ার। হোক সে বিউরোক্র্যাটস বা পলিটিশিয়ান, নতুন মুখদের নতুন প্রজন্মকে রাজনীতিতে সুযোগ দিতে হবে। এই ডিমান্ডগুলি শুনলেই বোঝা যায় আন্দোলনটা শুধু দুর্নীতি নিয়ে নয়,
বরং সিস্টেম চেঞ্জের দিকে এগোচ্ছে। বিকজ সাধারণ মানুষ স্পষ্টভাবে বলছে উই ওয়ান্ট এ নিউ নেপাল, নট দ্য ওল্ড করাপ্ট সিস্টেম। এবার আসুন দেখি যে আন্দোলনকারীদের দাবিগুলি কিভাবে আরো গভীর দিকে যাচ্ছে। নেপালে এখন আলোচনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগস গড়ে তোলার, যারা আলাদা এজেন্সি হিসেবে কাজ করবে, দেখবে কোথাও করাপশন হচ্ছে কিনা। শুধু তাই নয়, আন্দোলনকারীরা মাস রেজিগনেশন চাইছে। যে কোনো কর্মকর্তা বা রাজনীতিকের বিরুদ্ধে যদি কখনো করাপশন চার্জেস উঠে থাকে তবে তাকে সরাসরি রিজাইন করতে হবে। আরেকটি বড় দাবি হলো ফ্রেশ ইলেকশনস। তাদের মতে আজকের সংসদকে ভেঙে দেওয়া হোক। যদিও পার্লামেন্ট বিল্ডিং আন্দোলনের সময় পুড়ে গেছে, তবুও যে সাংবিধানিক কাঠামো আছে সেটা এখনও টিকে আছে। কিন্তু তারা স্পষ্টভাবে বলছে পার্লামেন্ট মাস্ট বি ডিসলভড অ্যান্ড রি ইলেকশনস শুড বি হেল্ড। আরও গুরুতর দাবি হচ্ছে যে তারা চাইছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তারা চাইছে এমন একটি পরিবর্তন যা ইনক্লুশন এবং অ্যাকাউন্টেবিলিটি বাড়াবে। বিশেষ করে যুব সমাজের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে। কারণ নেপালের তরুণ প্রজন্মের বক্তব্য, হোয়াই শুড পাওয়ার অলওয়েজ স্টে উইথ পলিটিক্যাল ডাইনাস্টিস। তারা চায় এমন কোনো যুবকেরা নেতৃত্বে আসুক যারা কোনো মিনিস্টারের ছেলে নয়, কোনো ডাইনাস্টির অংশ নয়, বরং একেবারে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা নতুন ফেস। তাদের বিশ্বাস এর মাধ্যমেই করাপশন কমবে আর রিপ্রেজেন্টেশন সত্যিকার অর্থে উন্নত হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ডিমান্ড হলো ইকোনমিক অপরচুনিটিস। কারণ নেপালের যুব সমাজ বুঝতে পারছে যে আনএমপ্লয়মেন্ট আর মাইগ্রেশন সমস্যার মূল জায়গা। তারা চাইছে সরকার কংক্রিট স্টেপ নিক যাতে নতুন কাজের সুযোগ তৈরি হয়। সো একদিকে নেপাল এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে, একদিকে দুর্নীতি, নেপোটিজম আর ইউথ ফ্রাস্ট্রেশন, অন্যদিকে রাজনৈতিক ব্লেম গেম আর পাওয়ার স্ট্রাগল। কিন্তু সবথেকে বড় বাস্তবতা হলো নেপালস ইউথ হ্যাভ ফাইনালি ওকেন আপ। তারা শুধু চেঞ্জ চাইছে না, তারা চেঞ্জ ডিম্যান্ড করছে। আজকের এই প্রতিবাদ হয়তো হঠাৎ শুরু হয়েছে, কিন্তু এর শিকড় আরও অনেক গভীরে। এটা না শুধু একটা রাজনৈতিক সংকট, বরং এটা একটা নতুন নেপালের জন্য মানুষের আকাঙ্ক্ষা। So the world is watching and Nepal must decide, will it rise as a new transparent democracy or collapse into the same cycle of corruption and chaos? আপনারা এই বিষয়ে কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।